হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমি সেই 3 ঘন্টা ধরে সেজে গুজে বাসর ঘরে বসে আছি। আমার জামাইয়ের কোনো খোঁজ নেই। এখন রাত 2টা বাজে। আমার 2 ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার কোনো খবর নাই। মনে হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এটাই স্বাভাবিক। এই কয়দিন বিয়ের ঝামেলায় সবাই কাহিল, কিন্তু আমার জামাই গেল কই? নতুন বউ আমি, সব কিছু ভালো করে চিনিও না। কি যে করি! ওহ, আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না। আমার নাম জুথি। এবার এইচএসসি পরীক্ষা দিলাম। আমরা 3 বোন। আমি সবার ছোট। বড় আর মেজো আপু নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছে। এই জন্যই আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি। জীবনে অনেক ছেলেকেই ভালো লেগেছে, কিন্তু ভালোবাসিনি। আমি সব সময় চেয়েছি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমার জামাই একটা কলেজের প্রফেসর, খুবই সাদাসিধে মানুষ। আমি যেমন তার ঠিক উল্টোটা। বান্ধবীদের কাছে শুনতাম ছেলেরা বেশি লেখাপড়া করলে নাকি দিন দিন বলদ হয়ে যায়। আমার জামাইও সেরকমটাই হয়েছে। আর এই বলদকে মানুষ করার দায়িত্ব আমাকে দিয়েছেন আমার শ্বশুর মশাই। শুরু থেকেই বলি, একদিন বিকেলে বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় বাবা হাঁপাতে হাঁপাতে এসে বলল, আমার মাকে। কই গো জুথির মা? কি হলো আবার? আজকে রাস্তায় একটা ছেলেকে দেখলাম, অনেক ভালো, গরিব মানুষদের অনেক উপকার করছে। আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে। আমার বন্ধুর এক পরিচিত, বন্ধুর মুখে সব খোঁজ খবর নিয়ে জানলাম খুবই ভালো পরিবার, 2 বোন 1 ভাই। ছেলেটা প্রফেসর, দেখতে শুনতে খুবই ভালো। জুতির সাথেও ভালোই মানাবে, তাই ওই বন্ধুকে দিয়ে সব খোঁজ খবর নিতে পাঠালাম। কিন্তু জুতি কি এখন বিয়েতে রাজি হবে? হবে মানে 100 বার হবে। আমি আমার এই মেয়েটার উপর ভরসা রাখি। সেদিন বাবার এই কথা শুনে পুরোপুরি ভদ্র মেয়ে সেজে গেলাম। কি আর করার, সব ভালো লাগার মানুষগুলোকে ভুলে গেলাম। 1 সপ্তাহ পরেই আমাকে দেখতে এলো। আমাকে তাদের পছন্দ হলো। ছেলে আর আমাকে একটা রুমে পাঠানো হলো আমার 2 দুলাভাইদের আগ্রহতে। আমার থেকে আমার 2 দুলাভাই বেশি খুশি। কেন বুঝলাম না। আমি ছেলের সামনে বসে আছি, কিন্তু বুঝতে পারছি না আমি ছেলে দেখতে এসেছি নাকি ছেলে আমাকে দেখতে এসেছে। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে কি যেন দেখছি মনোযোগ সহকারে। আমি একটু নড়ে চড়ে বসলাম, সেও একটু নড়ে চড়ে উঠল। এবার দেখলাম ঘরের সব কিছু খুঁটে খুঁটে দেখছে। তাকে যেন বলা হয়েছে ঘরের সব কিছু দেখতে। আমার মেজাজ খারাপ হচ্ছে। আমার আবার এই একটা দোষ, অল্পতেই রেগে যাই। এবার আমি তাকে বললাম, আপনার ঘরে সবকিছু দেখা শেষ হয়েছে? না মানে? কি মানে মানে করছেন? আমাকে কিছু জিজ্ঞেস করুন। ওহ তাই তো, আমার নাম মাহদীপ। আপনার নাম জানতে পারি? না, পারেন না। ওহ ঠিক আছে, সমস্যা নেই, পরে জেনে নেব। এইটুকু কথা বলে আবার চুপ করে আছে। এবার দেখলাম পকেট থেকে মোবাইল বের করে অযথা টিপাটিপি করছে। আমার মেজাজ এবার আরো গরম হয়ে গেল। আমি বললাম, আর কিছু বলবেন? এবারও নিচের দিকে তাকিয়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন? আমি অবাক হলাম কথাটি শুনে। আমার বলদ জামাই বলে কি? আমি কিছু বলার আগেই বলল, সমস্যা নেই, বিয়ের আগে সবাই কম বেশি প্রেম করে, বিয়ের পরে কি করে সেটাই হচ্ছে দেখার বিষয়। সেই দিন আমি আমার জামাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। কত ভালো একটা মানুষ। যাওয়ার আগে আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বলেছিল, জুথিমা, আমার ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়া ছাড়া কিছু বোঝেনি। ওর কোনো বন্ধু ছিল না, সারা জীবন শুধু বই পড়ে কাটিয়েছে। এই জন্য একটু অন্যরকম।
তুমি ওকে ঠিক করো। আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। আমি চুপ করেছিলাম। এটাই ছিল আমার নীরব সম্মতি। সবাই চলে যাওয়ার পর দুই দুলাভাই ধরলো। কি গো শালিকা, কেমন লাগলো? ঘোড়ার ডিমের মতো। কিন্তু তোমাদের এত আগ্রহ কেন শুনি? কি যে বলো, তুমি আমাদের একমাত্র শালী। তোমার সব ভালো মন্দ আমাদেরই দেখতে হবে না? যার যার বউয়ের খোঁজ খবর নাও, বুঝলে? এখনই এই, পরে আমাদের ভুলে যাবে, বুঝতে পারছি। এই বলে দুজনেই খুব হাসাহাসি করতে লাগলো। আমি সরে গেলাম, না হলে আরো কত কি শুনতে হবে কি জানি। 1 মাসের ভিতর আমার বিয়ে হলো, আর আমি সেই 3 ঘন্টা ধরে বসে আছি। জামাইয়ের কোনো খোঁজ নেই। হঠাৎ কারো শব্দে চমকে উঠলাম। আমার জামাই ঘরে ঢুকেছে। আমি ঘোমটাটা ভালো করে টেনে নিলাম। শুনেছি বাসর ঘরে রাগ করতে নেই, তাই আমি খুশি মনেই আছি। আমি ঘোমটার ভিতরে বুঝতে পারছি দূরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ভাবছে কি করবে। আমি নিজেই খাট থেকে নেমে সালাম করলাম। ও লজ্জা পেয়ে খাটে উঠে বসলো। আমি কি লজ্জা পাবো? আমার জামাই নিজেই লজ্জায় লাল। এবার আমাকে বলল, আসলে আমি দুঃখিত। কেন? এই যে আপনাকে বসিয়ে রেখেছি বলে। আমি একটা বই পড়ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ও আচ্ছা। আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ইস, কত স্বপ্ন ছিল বাসুর রাত নিয়ে, সব মাটি হলো। কি বলবো এই হাদারামটাকে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হলো। আমি রাগের সাথে ওর দিকে তাকালাম। ও কিছুটা মিনমিন করে বলল, আসলে আপনার অনেক কষ্ট হয়েছে তো, এই জন্য ঘুমাতে বললাম। যদি বলেন তাহলে আমি আপনার সাথে সারা রাত বসে থাকবো। তোমার সারা রাত বসে থাকতে হবে না। আমি যা যা বলি মন দিয়ে শোনো, ঠিক আছে? আমার বাবুটা। ও মনে হলো একটু লজ্জা পেল। তারপর ও মাথা কাত করে সম্মতি জানালো। আমি বললাম, প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে। প্রতি সপ্তাহে শপিং করতে নিতে হবে এবং ছুটির দিনে ঘুরতে নিতে হবে। আমার জন্য প্রতিদিন গোলাপ ফুল আনতে হবে। আমি রাগ করলে রাগ ভাঙাতে হবে। কোনো কিছুতে বেশি মাতব্বরি করা যাবে না। কোনো বিষয় নিয়ে অযথা চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে বাবু? কিন্তু আমি যে কখনো এইসব করিনি, আমার অভিজ্ঞতা নেই। তাহলে আগে একটা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে আমাকে বিয়ে করতে। ধুর, কি যে বলেন। দুঃখিত, কি যে বলো। এই তো আমার লক্ষ্মী জামাই। আর একটা কথা, যত সময় ঘরে থাকবে কোনো বই যেন হাতে না দেখি, তাহলে সব বই ছিঁড়ে ফেলবো। এইসব কথা বলার সময় অনেক হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে, কারণ আমি চাই আমার জামাইকে বদলে দিতে। এবার আমি ওকে বললাম, ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি। ও বলল, কিন্তু আমার পাশে কেউ শুলে যে আমার ঘুম হয় না। এখন থেকে ঘুমাতে হবে, কারণ তোমার বউ তো আর অন্য রুমে গিয়ে ঘুমাবে না। এটাই তার রুম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আমার থেকে কিছুটা দূরত্বে গিয়ে ঘুমিয়ে পড়লো। আমিও ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো দেখি অনেক বেলা হয়ে গেছে। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কখন আমার কাছে এসেছে টের পাইনি। আমি রাতের কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ দেখলাম ওর ঘুম ভেঙেছে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। দেখি কি করে আমি বুঝতে পারলাম ও ভীষণ লজ্জা পাচ্ছে। আমিও কিছু বলছি না। অনেক সময় এইভাবেই শুয়ে রইলাম। ও নিজেকে মুক্ত করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়ে রইলাম। ও ওয়াশরুম থেকে বের হয়ে কি বলবে বুঝতে পারছে না। আপনি বলবে নাকি তুমি বলবে? অবশেষে মুখ খুলল আমার জামাই। আমাকে বলল, অনেক বেলা হয়েছে, মা ডাকছে নাস্তা করতে। আমি এবার ওর দিকে তাকালাম। বললাম, আমার নাম নেই কোনো? ইয়ে না, মানে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি।
আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, এমন সময় আমার দুই ননদ এলো। সে আর বলতে, তোমার ভাইজা রোমান্টিক, কিভাবে রাত কেটে গেল বুঝতে পারলাম না। ওরা মনে হয় এই উত্তর আশা করেনি, ভেবেছিল আমি মনে হয় খুব দুঃখ প্রকাশ করব, কারণ ওরা জানে ওদের ভাই কতটা হাদারাম। কিন্তু আমি কিছুই বলবো না। আসলে একটা জিনিস বুঝে আসে না, এই ননদদের এই বিষয়ে এত ইন্টারেস্টিং কেন থাকে ভাবিদের উপর। ওদের সব বিষয়ে নাক গলাতে চাই। আমি ওদের সাথে নাস্তার টেবিলে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি খুব খুশি হলো। এসো মা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি তাদের দুজনকে সালাম করলাম। আমার নতুন জীবনের প্রথম সকাল, সবাই নাস্তা করেছি। এমন সময় আমার জামাই বলল, মা, কয়েকদিন কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি আজকে যাব। সে কি কথা, আজকে বিয়ের পরের দিন কেউ বাইরে বের হয়? আর আগামীকাল তো বড় বৌভাত, সবাই আসবে তো শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে। সেখানে কাল যাবি, একবারে কিছুদিন পর থেকে কলেজে যাস। তোর মা ঠিকই বলেছে, এখন তো তারা কিসের, কিছুদিন রেস্ট নে, তারপরে যাবি। দুই ননদ মুখ টিপে হাসছে। আমি টেবিলের নিচ থেকে ওর পায়ে আমার পা দিয়ে জোরে চিমটি কাটলাম। ও আহ করে উঠল। সবাই বলছে, কি হলো? ও বলল, কি এর নাম মানে পোকা কামড়েছে। আমি মনে মনে বললাম, রুমে চলো, তোমাকে মজা দেখাবো। বিয়ের পরের দিন কলেজ। ও রুমে আসতেই ওর কলার চেপে ধরে বললাম, আর রাগের সাথে বললাম, বিয়ের পরের দিন কলেজে যেতে কেন চাইছিলে? আসলে বাসায় বসে কি করব, তাই ভাবলাম লাইব্রেরিতে গিয়ে বই পড়লে ভালো লাগবে। আমার কথা শুনে ওর ভীষণ রাগ হয়। বাড়িতে নতুন বউ রেখে ও যাবে লাইব্রেরিতে, কি আশ্চর্য! আমি ওকে রাগানোর জন্য বললাম, নাকি কলেজের সুন্দরী মেয়েদের দেখতে যাবে? ছিছি, কি বলো এসব? আমি কখনো কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাইও না। এই একটা কথা যেন সব সময় মনে থাকে, বুঝলে আমার ময়না পাখি? ও আমার কথাটা শুনে হেসে দিল। কি সুন্দর হাসি, যে হাসি দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। পরদিন আমার বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। আমার শ্বশুর অনেক বড় করে বৌভাতের আয়োজন করেছেন। আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে। এখন আমি বাবার বাড়ি যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম, কিন্তু আমার জামাইকে দেখছি না। সবাই বলছে ও কই? আমি বললাম, একসাথেই তো বের হলাম। আমার বড় দুলাভাই বলল, আমি দেখছি কোথায়। একটু পর দেখলাম আমার জামাই আসছে, হাতে কতগুলো বই নিয়ে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। দুলাভাইরা বলছে, কিরে জ্যোতি, তোর জামাই এতগুলি বই দিয়ে কি করবে? আমি রেগে বললাম, গাড়িতে সবাইকে পড়তে দেবে? ও আমার পাশে বসে দাঁত কেলিয়ে বলল, জ্যোতি, বইগুলো দারুণ পড়তে, তাই নিয়ে এলাম। তোমাদের বাসায় বসে পড়তে পারবো। তুমি রাগ করো না। একা একা যদি সময় না কাটে, তাই নিয়ে এলাম। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না, হাসবো নাকি কাঁদবো। ওকে বাসায় যেয়ে উচিত শিক্ষা দিতে হবে। গাড়ি এগিয়ে চলল আমার বাবার বাড়ির দিকে। আমার জামাই গাড়িতে উঠে বই নিয়ে পড়তে বসলো। একটু পরপর চোখের চশমা ঠিক করছে আর বই মনোযোগ দিয়ে পড়ছে। কেন যেন কোনো প্রতিযোগিতায় যাচ্ছে, যেখানেই তাকে বই পড়তে শোনাতে হবে। আমার ইচ্ছে করছিল বই আর চশমা দুইটা গাড়ি থেকে ফেলে দিতে, কিন্তু আমার বাবার সাথের জামাই, তাই নিজেকে শান্ত রাখলাম। এর মজা পরে বোঝাবো। বাসায় যেতেই মা নাস্তা তৈরি করতে লেগে গেল। আমি আপুদের সাথে গল্প করছি, আর আমার দুই দুলাভাই আমার জামাইকে নিয়ে গল্পে মেতে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম দুলাভাইরা বেশি সুবিধা করতে পারবে না আমার জামাইয়ের সাথে, কারণ ও কথা বলে কম, 10টা বললে একটা বলে। আমার মা বলল,
জুথি, এই নে, এইগুলি জামাইদের খেতে দে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মা সরে যেতেই আমার হাদারাম বরটার শরবতের ভিতরে ভালো করে লবণ মিশালাম। এবার দেখি কি করো। দুই দুলাভাইকে শরবত দিলাম, আমার জামাইকেও দিলাম। দুলাভাইয়েরা চলে গেল। এবার আমার জামাই শরবত মুখে দিতে পারে কি, থু দিয়ে ফেলে দিল আর আমাকে বলল, জ্যোতি, শরবতের ভিতরে মনে হয় চিনির বদলে লবণ দিয়েছো, তাই এমন লাগছে। আমি বললাম, আমি ইচ্ছে করে দিয়েছি বুঝলে। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, ওর মনে হচ্ছে আমি হয়তো পাগল টাগল হয়ে গেছি। আমি বললাম, আচ্ছা তুমি এমন কেন? কেন? আমি এবার কি করলাম? তুমি যা বলছো আমি তো তাই শুনছি। ঘোড়ার ডিম শুনছো? কোথায় দেখছো নতুন জামাই শ্বশুর বাড়িতে এক গাদা বই নিয়ে আসে পড়তে? ইয়ে না, মানে আমি ভাবলাম একা একা কি করব, তাই নিয়ে এলাম। ঠিক আছে, তুমি বললে আর পড়বো না। এই বলে ও মন খারাপ করে বসে থাকতো। আমার নিজেরই খারাপ লাগতো ওর চেহারা দেখলে। পরে আবার বলতাম, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে পড়তে পারো। ও আমার কথা শুনে খুব খুশি হয়ে সাথে সাথে আবার বই নিয়ে পড়তে বসতো। আমি মাঝে মাঝে অবাক হতাম, একটা মানুষ কি করে এত বই পাগল হয়। আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম আমার বর নেই। আমি মোবাইলের আলো জ্বালালাম, দেখলাম কোথাও নেই। কই গেল তাহলে? আমি আমার বারান্দায় গেলাম, দেখলাম ও দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো, এত রাতে না ঘুমিয়ে কি করছো? ও হঠাৎ চমকে উঠলো, বলল, ওহ তুমি? আসলে ঘুম আসছে না, তাই এখানে এসেছি। আমি ওর আরো কাছে গিয়ে ওর বুকে মাথা দিয়ে বললাম, কেন ঘুম আসছে না আমার বাবুটার? ও বলল, আসলে বাসা ছেড়ে কোথাও কখনো ঘুমাইনি তো, তাই। আমার ওর এই একটা কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। এখন যদি রাত না হতো, ওকে জোর করে ওদের বাড়ি পাঠিয়ে দিতাম। যত সব বাচ্চাদের মতো কথা, ইচ্ছে করছে এক ঘুষি দিয়ে নাক ফাটাতে। এখন সে নতুন বউকে নিয়ে রোম্যান্স করবে তা নয়, এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা যে কেন আমার সাথে এই করলো? আমি এখন এই হাদারামটাকে নিয়ে কি করব, মানুষ করব কি করে? যাই হোক, ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো ঘুমাবে, কাল সকালে চলে যাব, ঠিক আছে? ও কিছু না বলে শুয়ে পড়ল। এইভাবে ভালোই কাটছিল আমার খুনসুটির সংসার। এর মধ্যে পুরোপুরি নিজেকে সংসারের কাজে জড়িয়ে নিলাম। একদিন আমার জামাই কলেজে গেছে। ওর একটা দোষ, ও কখনো ফোন মনে করে নিবে না। আমি বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসলো। আমি এতটা গুরুত্ব দিলাম না, একটু পর আবার মেসেজ আসলো। পড়া পর দুইটা। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো দরকারে কেউ বারবার মেসেজ দিচ্ছে। আমি ফোনটা আমার কাছে নিলাম আর মেসেজগুলো বের করলাম। মেসেজগুলি দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। মেসেজগুলি এইরকম ছিল, খুব মিস করছি জান। কতদিন হলো আমার সাথে দেখা করো না, নাকি নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছো? আমার গুলি পড়া শেষ হতে না হতেই ওই নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই বলল, সে কখন থেকে মেসেজ করছি, কোনো রিপ্লাই দিচ্ছ না, নাকি বউ কাছে আছে? আমার মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল। আমি রাগের সাথে বললাম, কে আপনি, কাকে ফোন করছেন, আর কি সব আজে বাজে কথা বলছেন? এই, এটা মাহাদেরপুর না, ওকে একটু দিন না দয়া করে। আপনি কে সেইটা আগে বলুন, আমি তার স্ত্রী। আর কি সব কথা বলছেন? ঠিকই বলছি, মাহাদের সাথে আমার 2 বছরের সম্পর্ক। সে শুধু আপনাকে বিয়ে করেছে বাবা মায়ের কথা রাখতে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি না বিশ্বাস করলে আমার কিছু করার নেই। আপনি কে সেইটা আগে বলুন।
আমি কে সেটা না হয় মাহাদের কাছ থেকে জেনে নেবেন। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। ওর কথা শুনে আমার সমস্ত শরীর বেয়ে তরতর করে ঘাম পড়তে লাগলো। আমার চারদিক অন্ধকার হয়ে গেল। এমন কথার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মেয়েটার কথা। আমি এইসব ভাবছি, ঠিক এমন সময় আমার বর এসে বলল, জ্যোতি, আমার ফোনটা ভুলে বাসায় রেখে গেছি। কত দরকারি একটা কল আসার কথা ছিল। কেউ কি ফোন করেছিল? করেছিল একটা মেয়ে। কি বলছো পাগলের মতো? একটা মেয়ে ফোন করেছিল? কি বললো মেয়েটা? বলল তোমাকে অনেক মিস করছে, তুমি নাকি তার জান, তোমাকে দেখা করতে বলছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এবার কার জান হব? এই বলে ও আমার হাত ধরলো। আমি ওর হাত ছাড়া দিয়ে বললাম, আমাকে মোটেই স্পর্শ করবে না, তোমাদের 2 বছরের সম্পর্ক, এইটা ও বলেছে। আরে, কেউ দুষ্টুমি করে হয়তো বলেছে। বাদ দাও তো এইসব। চলো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। এইসব নিয়ে কেউ দুষ্টামি করে না। আমি আজই চলে যাব, তুমি থাকো তোমার ওই মেয়েকে নিয়ে। এই বলে আমি ব্যাগ গোছাতে লাগলাম। ও আমাকে বলল, তুমি কিন্তু সামান্য জিনিস নিয়ে বেশি করছো। এইটা তো তোমার কাছে সামান্য জিনিস মনে হবেই। তুমি তোমার বাবা মায়ের কথা রাখতে আমাকে বিয়ে করেছো। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আর কোনো মেয়ে আসেনি আমার জীবনে। সেদিন আমার রাগ চরমে পৌঁছে গেছিল। আমি কারো কথা শুনিনি। আমাকে সবাই বলছে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি কারো কথা না শুনে বাবার বাড়িতে চলে আসি। বাবা মা আমাকে দেখে অবাক। আমাকে বলল, কি রে মা, একা এলি যে, জামাই কোথায়? ও আসেনি, কেন? ওর ছুটি নেই। আমাকে দেখে বাবা মায়েরও কেমন যেন লাগছে। বাবা আমার কাছে এসে বলল, কি হয়েছে মা, তোর জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো? বাবা আমার এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। আমি এই বলে আমার রুমে চলে গেলাম। এর মধ্যে মাহিদের ফোন আসলো। আমি রাগতে ফোন বন্ধ করে রাখলাম। এরপর ও আমার বাবা মাকে ফোন দিয়ে সব বলে। বাবা ওকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, ওর একটু রাগ বেশি, কয়েকদিন পর আমি নিজেই ওকে বুঝিয়ে তোমার কাছে দিয়ে আসবো। আমার শ্বশুর শাশুড়িকেও বাবা তাই বলেছিল। এইভাবে কয়েকদিন কেটে গেল। আমার কেমন যেন ওর জন্য কষ্ট হতে লাগলো। ওর শূন্যতা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতে লাগলাম। ওকে যে আমি অনেক বেশি ভালোবাসি। তাই তো সেই দিনের কথাগুলি আমি কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু ও তো একবার হলেও আমাকে নিতে আসতে পারতো। আমি বলেছিলাম আমার কাছে কোনো দিন তুমি আসবে না। ও ঠিক তাই করলো। আমার বোকা জামাইটা আমার রাগটাই শুধু দেখলো, আর ওকে কতটা ভালোবাসি এইটা বুঝলো না। একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম। আমাকে জলদি করে ডাক্তারখানা নেওয়া হলো। ডাক্তার বলল আমি মা হতে চলেছি। সেদিন এই খবর শুনে সবাই অনেক খুশি। বাবা আমার শ্বশুর বাড়িতে খবর দিল। সবাই খুব খুশি, কিন্তু আমার দিন দিন ওর উপরে অভিমানটা বেশি হতে লাগলো। আমি ঠিক করলাম এই খবরটা ওকে জানাবো না। ও একবার তো এসে আমার রাগ ভাঙাতে পারতো। আমি একদিন বিকেলে ছাদে বসে আছি। ওর কথা ভীষণ মনে পড়ছিল। আমি সব কিছু বসে বসে ভাবছিলাম। ও কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমি কিছু টের পাইনি। হঠাৎ কারো স্পর্শে চমকে উঠলাম। দেখলাম ও দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার সমস্ত অভিমান একসাথে জড়ো হলো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ও বলল, নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু আমার এখন একটুও কষ্ট নেই। যখন শুনেছি আমি বাবা হতে চলেছি, সেই থেকে আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কিছু না বলে চুপ করে আছি। ও আবার বলল, সেই দিন তুমি আমার কথা না শুনে চলে এসেছো, পরে একবারও ফোন ধরনি।
সেদিন আমার একটা কলেজ জীবনের বান্ধবী মজা করে এমন করেছিল, পরেও সব জানতে পেরে অনেক অনুতপ্ত হয়েছে। আমাকে বলেছে তুমি ফিরে গেলে তোমার কাছে ক্ষমা চাইবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো তোমাকে নিতে এসেছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এবার আমি মুখ খুললাম, এতদিনে তাহলে নিতে আসনি কেন? ও বলল, নিজেকে পরিবর্তন করছিলাম, তুমি যেগুলি অপছন্দ করো সেইগুলি আর করি না। এই বলে ও কতগুলি গোলাপ বের করে বলল, এই দেখো জ্যোতি, তুমি বলতে না রোজ তোমাকে একটা করে গোলাপ দিতে হবে। তুমি চলে আসার পরও রোজ তোমার জন্য আমি একটা করে গোলাপ এনেছি। আমি দেখলাম ওর হাতে অনেকগুলো গোলাপ, তাও কোনোটাও শুকিয়ে আছে। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, আমার বলদ জামাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ও আমাকে বলল, জানো, সেই দিনই আমি আমার ফোনটা ভেঙে ফেলেছিলাম। কেন? ওই ফোনটাই তো তোমাকে আমার কাছ থেকে এত দূরে সরিয়ে রেখেছে। আচ্ছা, তুমি বললে না তো আমাদের নতুন অতিথি কেমন আছে? সেইটা তুমি না হয় নতুন অতিথির কাছে জিজ্ঞেস করো। আমি এই কথা বলতেই ওর বুকের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি সারা জীবন এভাবে কাছে পেতে চাই। আমিও হেসে দিয়ে বললাম, অবশেষে আমার বোকা বর চালাক হলো তাহলে। ও জোরে হেসে দিয়ে বলল, তুমি চাইলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতেও রাজি। ওর কথায় দুজন একসাথে হেসে উঠলাম। ও আবার সেই ভুল, দুজন না তিনজন।